আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। এটি মোটামুটি পরিষ্কার যে ওয়াশিংটন এবং ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুব শীঘ্রই ওয়াশিংটন সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে খুব সম্ভবত ইউক্রেন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরের সামরিক ও অন্যান্য স্পর্শকাতর স্থাপনায় আঘাত হানতে একমত হবে। তেমনটা হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর দিক থেকে এটি হবে সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ, যা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। পুতিন দীর্ঘদিন থেকেই বলে আসছেন যে ইউক্রেন বা যুক্তরাষ্ট্র রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করার জন্য যেসব যুক্তি দাঁড় করাবে সেগুলো বিশ্বাসযোগ্য নয়। এটি মূলত পশ্চিমাদের বহুদিনের একটি পরিকল্পনা। ইউক্রেনের কাছে মিসাইলগুলো থাকলেও এগুলো নিক্ষেপ করবে না ন্যাটো সদস্যরা। আর যে স্যাটেলাইটগুলো ব্যবহার করে তারা রাশিয়ার বিভিন্ন টার্গেট বা স্থাপনা সম্পর্কে ধারণা নেবে সেগুলোও আমেরিকার তৈরি। অর্থাৎ রাশিয়ার অভ্যন্তরে হামলা করার জন্য যা কিছুই ঘটবে এর সবটাই অনেক দিন আগে থেকে পশ্চিমা পরিকল্পনারই অংশ। জেলেনস্কির সাথে বাইডেনের যে বৈঠকটি আগামীতে হওয়ার কথা, সেখানে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে তিনি যুদ্ধের পরিণতি ও কৌশল সম্পর্কে ধারণা রাখতে পারেন। এই বৈঠকের ফলাফল কী হবে তা এখনই অনুমান করা ঠিক নয়। রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তাও নিশ্চিত নয়। তারা কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে নাকি আমেরিকার স্যাটেলাইটগুলো গুলি করে ভূপাতিত করবে তাও নিশ্চিত নয়। রাশিয়া কি ইউরোপে, বিশেষ করে ইউক্রেনে পশ্চিমা সামরিক সরবরাহের মূল জাম্পিং পয়েন্ট পোল্যান্ডে রকেট হামলা করবে কিনা তাও এখনও অনুমান করা যাচ্ছে না। রাশিয়ার সামনে আরও অনেকগুলো পথ খোলা রয়েছে। রাশিয়া তার পারমাণবিক অস্ত্রগুলো ইরান বা সিরিয়ার কাছেও হস্তান্তর করতে পারে। এই মুহূর্তে ওয়াশিংটন রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে হামলা করার জন্য জেলেনস্কির প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী, কারণ ওয়াশিংটনের ধারণা যে ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে এবং এমনও হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ইউক্রেনের করুণ পরিণতি ঘটে যেতে পারে। এমতাবস্থায় বাইডেন ও কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দলের কাছে ব্যাখ্যা করতে হবে যে কেন তারা নিশ্চিত পরাজয় জানার পরেও ইউক্রেনকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেছেন, অথচ তারা হয়তো যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক পন্থায় সংকটের সমাধান করতে পারেন। তাছাড়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যেও একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা ছিল, যা ওয়াশিংটনের অসম্মতির কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। জেলেনস্কি কেন রাশিয়ায় আক্রমণ করতে চাইছেন বা তিনি কৌশলে এগোচ্ছেন তা বোঝা অনেকটাই সহজ, কেননা তিনি জানেন যে সবকিছু ভেঙে পড়ছে এবং আগামী শীতকালে হয়তোবা ইউক্রেন আর যুদ্ধ করার মতো সক্ষমতায় থাকবে না, কারণ এরই মধ্যে ইউক্রেনের অবকাঠামো, বিশেষ করে বৈদ্যুতিক শক্তি ও জ্বালানি শক্তি ফুরিয়ে এসেছে। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্কো সিকোরস্কি জানিয়েছেন যে ইউক্রেনের বৈদ্যুতিক শক্তি 70%-এরও বেশি হ্রাস পেয়েছে। পরাজয় অনেকটাই নিশ্চিত বলে জেলেনস্কি সুকৌশলে ন্যাটোকে সরাসরি যুদ্ধে নিয়ে আসতে চায়। অহংকার ও ইগোর ফাঁদে পড়ে ওয়াশিংটনও জেলেনস্কির মতো করেই সিদ্ধান্ত নিতে চায়। তবে বাস্তবতা হল, পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো দেশ ইউরোপে যুদ্ধ দেখতে চায় না। সামরিক শক্তি হিসেবে ইউরোপে যুক্তরাজ্যের এখন আর আহামরি কোনো অবস্থান নেই এবং যুক্তরাজ্যের সেনাবাহিনীও বেশ দুর্বল। অথচ কোনো রহস্যময় কারণে ব্রিটিশ সরকার তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করা কিংবা এর প্রতিরক্ষা পুনর্গঠনের পরিবর্তে বেশ কয়েকটি ব্যয়বহুল বিমানবাহী রণতরী তৈরি করেছে, যা তাদের জন্য খুব বেশি লাভজনক হয়নি।
যুক্তরাজ্য বরাবরই যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে নিজেদের কৌশল প্রণয়ন করে। সেই হিসেবে যুক্তরাজ্য রাশিয়াকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছে, যদিও এর ফলশ্রুতিতে রাশিয়া যদি যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা কোনো হামলা চালায় তাহলে তা কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে যেই প্রশ্নটি সামনে এসেছে তা হলো, ওয়াশিংটন কেন রাশিয়ায় মিসাইল হামলা করতে চায়? মূলত প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অনুধাবন করেছেন যে তাদের ইউক্রেন কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এই ধরনের আক্রমণ করতে উদ্যত হচ্ছেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র রাশিয়ানদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালানোর পরিবর্তে তারা ন্যাটো সৈন্য পাঠাতে এবং ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিমান শক্তি ব্যবহার করতেই বেশি আগ্রহী ছিল। ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে সে সম্পর্কে খুব যৎসামান্য ধারণা নিয়েই যুক্তরাষ্ট্র অগ্রসর হচ্ছে এবং এর মাধ্যমে তারা কার্যত বড় ধরনের ঝুঁকি নিচ্ছে। রাশিয়ার সামরিক খাতের অনেক দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। তবে রাশিয়ার হাতে বিশাল ভূখণ্ড রয়েছে এবং তাদের হাতে ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার অস্ত্র রয়েছে। বছরের পর বছর ধরে আমরা জানি যে রাশিয়ার সামরিক বাহিনী ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার অস্ত্রের মধ্যে কোনো পার্থক্য করে না, বরং রাশিয়া এগুলোকে প্রয়োজনের নিরিখে ব্যবহার করতেও আগ্রহী। তাছাড়া রাশিয়া মার্কিন কন্টিনেন্টাল টার্গেটগুলোর বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল এবং সাবমেরিন IRBM উৎক্ষেপণ করতে পারে। ওয়াশিংটনের লোকদের বোঝা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এমন কোনো মহাদেশীয় বিমান প্রতিরক্ষা নেই যা রাশিয়ার পারমাণবিক আক্রমণ থামাতে সক্ষম। রাশিয়া যদি প্রথম আক্রমণটি করে বসে তাহলে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়েও বিশ্লেষকরা বেশ চিন্তিত। এই বাস্তবতায় মার্কিন নেতাদের অনুধাবন করতে হবে যে যদি কোনো কারণে তারা যুদ্ধকে আরও ছড়িয়ে দেন তাহলে এর জন্য তারাই দায়বদ্ধ হবেন। দায়িত্বজ্ঞানহীন মানুষের মতো সিদ্ধান্ত নেওয়া সরকারের দিক থেকে কাম্য নয়। যদিও মার্কিন গণমাধ্যম রাশিয়ায় আক্রমণ করার জন্য নানা ধরনের উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা প্রচার করছে, তারপরেও যদি মার্কিন নীতি নির্ধারকেরা রাশিয়ায় হামলার সিদ্ধান্ত নেন তাহলে তাদের হাত অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হওয়ার আশঙ্কা থাকবেই। অন্যদিকে ইউক্রেনের বারবার অনুরোধের কারণে রাশিয়ার ভেতরে হামলায় পশ্চিমা দেশ থেকে সরবরাহকৃত মিসাইল ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইতিবাচক চিন্তাভাবনা করছে। এই সিদ্ধান্ত গ্রহণের মূল উদ্দেশ্য হল রাশিয়ার গভীরে এয়ারফিল্ড এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটগুলোকে টার্গেট হিসেবে অনুমোদন দেওয়া। তবে মনে হচ্ছে মার্কিন নীতি নির্ধারকেরা ইউক্রেনকে অনুমতি দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের বড় অংশই এখনও পর্যন্ত দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার এয়ারফিল্ডকে টার্গেট করার অনুমতি দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। ন্যাটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক দূত কার্ট ভলকার পলিটিকোকে বলেছেন, আমি বাইডেন প্রশাসনের কাছ থেকে ইউক্রেন আরও স্পষ্ট অবস্থানের দেখতে চাই, কারণ ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা উচিত নয়। এই যুদ্ধের নেপথ্যে তেমন কোনো যৌক্তিক কারণও নেই। আমি মনে করি না যে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার সামরিক স্থাপনা হামলা করার জন্য মার্কিন সমরাস্ত্র ব্যবহারের অনুমতি দেবেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো সিদ্ধান্ত না নিলেও যুক্তরাজ্য হয়তো এভাবে হামলা করতে পিছপা হবে না। তবে এককভাবে যুক্তরাজ্যের পদক্ষেপে কাজ হবে কিনা তাও এখনো নিশ্চিত নয়। যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফরের পরবর্তীতে রাশিয়ার সামরিক স্থাপনায় হামলার অনুমোদন দেওয়া হয় তাহলে ইউক্রেনের জ্বালানি কর্মকর্তারাও বেশ চাপের মুখে পড়ে যাবেন, কেননা তারা আশঙ্কা করছেন এই আসন্ন শীত ইউক্রেনের জ্বালানি যুদ্ধের জন্য একটি ব্রেকিং পয়েন্ট হতে পারে। এর আগে রাশিয়ায় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বিমান হামলা করেও যে কারণে ব্যর্থ হয়েছিল সেখান থেকে শিখে তারা এবার বিমান হামলার কৌশলগুলো আয়ত্ত করতে শুরু করেছে। সম্প্রতি ইরানের ফাতা 360 ক্লোজ রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের একটি চালান রাশিয়ায় পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে যে এবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসে রাশিয়া হয়তো এই মিসাইলগুলো ব্যবহার করবে।
এই মিসাইলগুলোর প্রতিটি রেঞ্জ ১২০ কিলোমিটার। শুধু জ্বালানি অবকাঠামোই নয়, রাশিয়া এবার হয়তো এই ধরনের মিসাইল ব্যবহার করে ইউক্রেন বাহিনীর ফ্রন্টলাইনের লজিস্টিক এবং কমিউনিকেশন হাব এবং গোলা বারুদের ডিপোগুলোতেও হামলা করবে। ইউক্রেনের ভূখণ্ডের বড় অংশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ করা হতো দক্ষিণ ইউক্রেনের রিভনে, খমেলনিটস্কি এবং ইউঝন উক্রেনস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে। রাশিয়া এবার এসব স্থাপনায় হামলা করেও রিঅ্যাক্টরগুলো বন্ধ করতে চেষ্টা করবে। এই কাজে সফল না হলে রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কথাও ভাবতে পারে। ইউক্রেন এতদিন জ্বালানি ব্যবহার করছে, এর ৫৫% শক্তি ৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হতো। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে আছে জাপোরিজিয়াতে একটি, যা ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। ২০২২ সালে রাশিয়া এই পারমাণবিক কেন্দ্রটি দখল করে নেয়, যা এখন বন্ধ অবস্থায় রয়েছে। এছাড়াও রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে ইউক্রেনের মোট বৈদ্যুতিক উৎপাদন ক্ষমতার ৯ গিগাওয়াট ধ্বংস হয়ে গিয়েছে, যা দেশটির শীতকালের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক। এছাড়াও রাশিয়ার হামলার কারণে কয়লা এবং গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের তাপ উৎপাদন সক্ষমতার ৮০% এবং জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১/৩ হ্রাস পেয়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।